এইচএসসি 2026 সালের শিক্ষার্থীরা বাংলাদেশের 97.6% স্টুডেন্ট এখনও ফিজিক্স পড়তেই জানে না। তারা সম্পূর্ণ ভুল নিয়মে ফিজিক্স পড়ে যাচ্ছে। কারণ কি? কারণ ফিজিক্স পড়ার জন্য 7টা রুলস আছে, যে 7টা রুলস কেউই ফলো করে না। কিন্তু এই 7টা রুলস প্রত্যেকটা টিচারই জানে, বাট কোনো টিচার কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছে না। তো আমি আজকের এই ভিডিওতে সম্পূর্ণ এই 7টা নিয়ম একেবারে স্টেপ বাই স্টেপ করে তোমাদেরকে ব্রেকডাউন করে দেখাবো। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক, এবং কোনো পার্ট যেন স্কিপ না হয় এটা খেয়াল রাখবা। ওকে, তো এই 7টা নিয়মের মধ্যে কিছু কিছু ফলো করতে হবে, আবার কিছু কিছু আনফলো করতে হবে। আনফলো বলতে আমাদের না মানলেও চলবে, স্কিপ করতে হবে, ঠিক আছে? সেটাও আমি এখানে দেখা দিব, সমস্যা নেই। তো চলো, এখানে প্রথমেই আমরা দেখি যে রুল নাম্বার 1, অধ্যায় শুরু করার আগে তার ক খ মুখস্থ করতে হবে। এখন তোমাদের হাতে এইচএসসি 2026 ব্যাচ, তো তোমরা তাই না? তোমরা এইচএসসি 26 ব্যাচ, 27 ব্যাচের হাতে অনেক সময় আছে, বাট 26 ব্যাচের হাতে আর কয় মাস সময় আছে? 26 ব্যাচের হাতে আর হয়তো 3 মাস সময় আছে আনুমানিক। এরও কম আছে বলতে গেলে, কারণ এর মধ্যে অনেক অসুস্থ থাকবা, বিভিন্ন কারণে তুমি পড়াশোনা করতে পারবা না প্রপারলিভাবে, এই জন্য তুমি ধরো যে 3 মাস সময় আছে। 3 মাস সময়ের মধ্যে এখন তুমি যদি আবার তুমি বই রিডিং করে আবার সব কিছু ডিটেলস পড়তে যাও, তাহলে তুমি মারা খেয়ে যাবা। এই জন্য তোমাকে প্রথমেই অধ্যায় শুরু করার আগে ক খ পড়ে ফেলতে হবে। কারণটা কি? কারণটা হচ্ছে, কতে কয় মার্ক বলো তো? কতে হচ্ছে 1 মার্ক। তাহলে খতে কত মার্ক দেয় আমাদের? খতে আমাদের মার্ক বন্টন থাকে 2। তাহলে মোট কত হচ্ছে? মোট হচ্ছে 3। এই 3 মার্ক, একটা সৃজনশীলে 3 মার্ক হইলে 5টা সৃজনশীলে কত বলো তো? একটা সৃজনশীল 3 মার্ক হইলে 5টা সৃজনশীলে 15। এই 15 মার্ক এটা সম্পূর্ণ তোমার হাতে। এটা একটা মার্ক কাটতে পারবে না যদি তুমি প্রপারলি ভাবে লিখতে পারো, ঠিক আছে? এই জন্য প্রথমেই আমি বললাম এই এক একটা রুল, এইটা কিন্তু একটা স্টেপ, এবং একটা স্টেপ সাপোজ তুমি 1 নাম্বার স্টেপ, তারপরে 2 নাম্বার স্টেপ, তারপর 3 নাম্বার স্টেপ, তারপর 4 নাম্বার স্টেপ, এইভাবে যাবে। কিন্তু তুমি 1 নাম্বার পূরণ করলা, 2 নাম্বার করলা, 3 নাম্বার করলা, কিন্তু 4 না করে তুমি 5 নাম্বার স্টেপে চলে গেছো। 5 নাম্বার করেছো কিন্তু 4 করো নাই। এই যে তুমি 4 করো নাই, এইটার জন্য দেখবা তুমি বিপদে পড়ে গেছো। কারণ কি? তোমার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। আমি যেভাবে বলে দিচ্ছি, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ আগাইতে হবে তোমাকে। মাথায় ঢুকছে? তাহলে প্রথম আমাদের রুল হচ্ছে যে ক খ মুখস্থ করা, অধ্যায় শুরু করার আগে আমাদেরকে ক খ মুখস্থ করে ফেলতে হবে একদম। কোনগুলো করবো ভাইয়া? 2015 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত বোর্ডের গুলাই করলেই 100% কমন পড়বে। যদি না পড়ে তুমি আমার কাছ থেকে বুঝে নিও। যদি বিগত 10 ইয়ার্সের প্রশ্ন তুমি পড়ে যাও এবং যদি কমন না আসে, তা তোমার পিয়াল ভাইয়া বুঝে দিবে। ওকে, তো নেক্সট রুলটা হচ্ছে যে প্রত্যেকটা ক্লাস সুন্দর করে নোট করা। সাপোজ তুমি একটা লেকচার করতেছো ভেক্টরের উপর, ঠিক আছে? তুমি ভেক্টরের উপর একটা ক্লাস করতেছো, লেকচার কয়টা আছে? সাপোজ 10টা ক্লাস আছে, ঠিক আছে? ভেক্টরের লেকচার। এখন তুমি এই 10টা করেছো, 10টা ক্লাস করেছো, করে তো এর নোটটা তো নোট ডাউন করেছো, তাই না? নোট ডাউন করেছো। এই নোটটা আমি বলতেছি, ঠিক আছে? এই নোটটা একেবারে মুখস্থ করে ফেলতে হবে, যাতে তোমার ঠোঁটের আগায় থাকে। কেন এই কথাটা বলতেছি? দেখো, পুরোটা পড়ে নি। প্র্যাকটিস করার আগে যেন নোট দেখতে না হয়, এইটা তুমি অনেক সময় এখানেই স্টুডেন্টরা, এই যে আমি বলতেছি যে 97.6% স্টুডেন্ট ভুল করে 2026 সালে, এইগুলোর মধ্যে সবথেকে বড় ভুলটা এখানে একটা করে থাকে। সেটা কি? যে তারা ক্লাস করতেছে, ঠিক আছে, ঠিকঠাকভাবে নোট ডাউন করে না প্রপারলিভাবে, এ একটা সমস্যা। আর নোট ডাউন করলেও সেই নোট মুখস্থ না করেই, সাপোজ সে একটা সূত্র জানে যে T=D/V সাইন আলফা, এই সূত্রটা জানে। ভাই, এর পরিচয় জানার দরকার নেই, কিভাবে কোন জায়গায় ব্যবহার করতে হয় সব জানার দরকার নেই। ওই সূত্রটা জানে, চলে যায় প্র্যাকটিস করতে, আর কিছু না, ও চলে যাবে প্র্যাকটিস করতে। ভাই, এরকম করলে মারা খাওয়া। এবং তারপর দেখবা যে এই সূত্রের যখনই একটু ভিন্ন কোনো রূপ অ্যাপ্লাই করতে বলে, তখন আর সে পারে না। কারণ কি? কারণ তার হচ্ছে নোটটা মুখস্থ নাই। তুমি যে টিচারের কাছেই পড়ো না কেন, অনলাইন হোক বা অফলাইন হোক, কিছু যায় আসে না। তুমি যার কাছেই পড়েছো, যেভাবে পড়েছো, যে নোটটা করেছো, এই নোটটারে খুব সুন্দরভাবে তুমি মুখস্থ করে ফেলতে হবে, একেবারে একদম A to Z মুখস্থ থাকবে। তারপরে তুমি প্র্যাকটিস করতে যাবা, তাহলে দেখবা যে তোমার সমস্যা হচ্ছে না। কিন্তু স্টুডেন্টরা কোথায় ভুলটা, আরেকটা ভুল করে যে সাপোজ তোমার সিকিউ প্র্যাকটিস করতেছে, তখন মাঝে মাঝে সাপোজ একটা সূত্র মনে নেই, এই সূত্রটা মনে নাই তোমার, যাই একটু নোট খুলে দেখে আসি, এই জিনিসগুলো ভুল। কোনোভাবে নোট ওপেন করা যাবে না। তুমি যখন সিকিউ প্র্যাকটিস করতে বসছো, তখন তুমি এই নোট খুলতে পারবা না। তুমি এই নোট কখনোই খুলতে পারবা না, কারণ তুমি পরীক্ষার হলে কি নোট নিয়ে যেতে পারবা? তখনই খুলতে পারবা না। তোমার বাড়ি যখন প্র্যাকটিস করবা, তখন তুমি ওই পরীক্ষার হলের মতো করেই প্র্যাকটিস করতে হবে। যে তুমি এখন নোট খুলতে পারতেছো না, তোমার ব্রেনে যা আছে, যে সূত্র আছে, সেই সূত্র অ্যাপ্লাই করেই তোমাকে সমাধান করতে হবে, ঠিক আছে?
তো রুলস 2 বুঝতো? ওকে, এবার রুলস 3-তে চলে আসি। দেখো যে নোট মুখস্থ করা হয়ে গেলে এবার ডাইরেক্ট সৃজনশীলে প্র্যাকটিস করতে চলে যাও তোমরা, বাট এইটাই তো ভুল, এখানে সৃজনশীল প্র্যাকটিস করতে যাওয়া যাবে না। তার আগে তোমার এমসিকিউটা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তোমার সৃজনশীল অর্থাৎ সিকিউ প্র্যাকটিস করার আগে তোমাকে এমসিকিউটা প্র্যাকটিস করে আসতে হবে। সিকিউটা পরে আর এমসিকিউটা আগে প্র্যাকটিস করতে হবে, কারণ আছে। কারণ কেবলমাত্র তুমি নোটটা মুখস্থ করেছো, নোটের সাথেই তো এমসিকিউটা কানেক্টেড, তাই না? তো নোট পড়ে আসছো, তুমি যদি এখন যদি এমসিকিউটা তুমি হচ্ছে সলভ করো, তুমি দেখবা যে আগে তুমি যে এমসিকিউ 70% এমসিকিউ পারতেছিলা বোর্ডের এমসিকিউ, এখন তুমি 90% এমসিকিউ পারবা। কারণ কি, তোমার নোটটা এখনো ঠুটস্থ মুখস্থ আছে একেবারে, ঠিক আছে? এই জন্য বললাম যে সিকিউ সলভ করার আগে তোমরা এমসিকিউটা সলভ করে নিবা। আমি যে স্টেপ দেখাচ্ছি, 1-এর পরে 2, 2-এর পরে 3, এইভাবে চলবে। এইভাবে তোমাকে কন্টিনিউ করতে হবে প্রত্যেকটা অধ্যায়, প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা অধ্যায়। যদি তুমি 1 করলা, 3 করলা বাট 2 করো নাই, তাহলে তুমি ভাই, তোমার রেজাল্টের দায়িত্ব আমার না। আমার গাইডলাইন ফলো করার তোমার দরকার নাই, ঠিক আছে? ওকে, গেল। এবার দেখো যে প্রশ্ন প্র্যাকটিস করা ভালোভাবে, এবং বহু নির্বাচনের প্রশ্ন তোমাকে অবশ্যই টাইপ বাই টাইপ ফলো করতে হবে। তুমি এখানে আরেকটা স্টুডেন্টরা ভুল করে, এখানে আরেকটা স্টুডেন্টরা সব থেকে বড় ভুল করে, সেটা হচ্ছে টাইপ বাই টাইপ তারা সলভ করে না। তুমি রয়্যাল গাইডটা ফলো করতে পারো অথবা অন্যান্য যে কোনো বই ফলো করতে পারো, কিন্তু বিগত 10 বছরের প্রশ্ন, বিগত 10 ইয়ার্সের প্রশ্ন তোমাকে টাইপ বাই টাইপ তোমাকে অল ফলো মানে তোমাকে সলভ করতে হবে। তুমি দেখবা যে এর মধ্যে থেকেই তোমার আসবে, ঘুরাই ফিরায় সংখ্যা চেঞ্জ করবে, ক্যালকুলেশন চেঞ্জ করবে, সূত্র চেঞ্জ করবে, কিন্তু ওই টাইপের মধ্য থেকেই আসবে। আর আমি কেন টাইপ বাই টাইপ বলতেছি, সাপোজ টাইপ ওয়ানে তোমার ধরো একটা ভেক্টর অধ্যায়, সাপোজ ধরো ভেক্টর অধ্যায় তোমার 500 এমসিকিউ আছে গাইডে, ধরো 500 এমসিকিউ আছে এখন, বা গাইড বা টেস্ট পেপারে। এখন তুমি দেখো যে টাইপ ওয়ানে আছে ধরো 50টা, টাইপ টুতে আছে তোমার হচ্ছে 60টা, টাইপ থ্রিতে কয়টা আছে, টাইপ থ্রিতে আছে 70টা, এইভাবে তোমার আছে। তো এইভাবে যদি থাকে, ধরো তোমার এরকম 10টা টাইপ আছে, ধরো 10টা টাইপ আছে, তো তুমি এই টাইপ ওয়ানের যদি 5টা এমসিকিউ সুন্দর বুঝে বুঝে সলভ করো নিজে নিজে, অবশ্যই নিজে নিজে করতে হবে, কোনো ওয়ান শট ক্লাস দেখা যাবে না, ঠিক আছে? নিজে নিজে সলভ করতে হবে, বেঁধে গেলে আমি তো আছি, সমস্যা নেই। তো টাইপ ওয়ানের ক্ষেত্রে তোমার 50টার মধ্যে 5টা তুমি সলভ করলে, দেখে গেলো বাকিগুলো পারতেছো। হ্যাঁ, তোমাকে অবশ্যই এখন প্র্যাকটিস করতে হবে সবগুলো, বাট পরীক্ষার আগের দিন এই 5টা করে গেলেই হচ্ছে। বুঝতে পারছো কীভাবে পড়াটা কমায় আসতেছে? এইভাবে এবার টাইপ টুর ক্ষেত্রেও 60টা আছে, তুমি দেখা গেলো যেখানে 10টা করতেছো, 10টা করলে বাদ বাকি সব পাইরে যাচ্ছ। টাইপ থ্রিতে 70টা আছে, তুমি এখানে হচ্ছে 15টা করতেছো, বাদ বাকি সব পেরে যাচ্ছ। কিন্তু তুমি যদি এইভাবে না করতা, তুমি যদি এখানে তুমি কি করতা, পরীক্ষার আগের দিন 500 এমসিকিউর মধ্যে 100 এমসিকিউ দেখে যেতা, আন্দাজে আন্দাজে কোনদাজে দেখে যেতা, দেখা টাইপ 10টা টাইপ আছে, 10টা টাইপের মধ্যে তোমার 5টা টাইপ ফিল আপ হয়েছে, আর বাদ বাকি 5টা টাইপ তোমার কভার হয়নি। তোমার কি রেজাল্ট আসবে? ভালো রেজাল্ট আসবে না। এই জন্য তোমার খেয়াল রাখতে হবে যে 10টা টাইপে যেন কম সময়ের মধ্যে ক্লিয়ার হয়। এই জন্য তোমাকে টাইপ থ্রিতে রাখছি আমি, যে তোমাকে সৃজনশীল প্র্যাকটিস করার আগে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, এবং এমসিকিউটা টাইপ বাই টাইপ প্র্যাকটিস করতে হবে, এবং বিগত 10 বছরের এমসিকিউটা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? বুঝতে পারছো? ওকে। আর তারপর তোমার হচ্ছে যদি অনুশীলনীর প্রশ্নগুলো তুমি সলভ করতে চাও, অনুশীলনীর প্রশ্নগুলো তুমি সলভ করতে পারো। আর আমাদের তো টাইপ ভিত্তিক অনুশীলনীর কোশ্চেন ব্যাংক আছে, ঠিক আছে? যার যার প্রয়োজন হবে অবশ্যই কমেন্টে জানাবা যে টাইপ ভিত্তিক অনুশীলনী কোশ্চেন ব্যাংক প্রয়োজন, আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, এবার দেখো যে রুল নাম্বার 4, সেটা হচ্ছে রুল নাম্বার 4 কি ছিল? 3 তো দেখলাম, 4 হচ্ছে টেস্ট পেপার অ্যানালাইসিস। তোমাকে টেস্ট পেপার অ্যানালাইসিস করতে হবে, ফাইন্ডিং দি প্যাটার্ন। তোমাকে প্যাটার্ন খুঁজতে হবে, কারণ ফিজিক্সে কমন পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে তোমার এই ফিজিক্সের মধ্যে, ঠিক আছে? ফিজিক্সের মধ্যে টাইপ কমন পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে, কারণ নতুন প্রশ্ন বানানো অসম্ভব, নতুন প্রশ্ন তৈরি করতে পারবে না। ওই আগেই যা প্রশ্ন ছিল ওইটারই ঘুরাই ফিরাই হেমনি হেমনি অমনি দিয়ে একটু কঠিন করে তোমার সামনে দিয়ে দিবে। যদি তোমার গত 20 বছরে বা 20 বছর তো হবে না, গত 10 বছরে যদি তুমি কোয়েশ্চেন খুব ভালোভাবে সলভ করে থাকো, তাহলে তোমার কাছে পান্তা ভাত হয়ে যাবে। এখন টাইপ বাই টাইপ তুমি টেস্ট পেপার অ্যানালাইসিস কোন জায়গায় পাবা, তুমি দেখাচ্ছি আমি তোমাকে। তুমি জাস্ট আমাকে দেখো যে এখানে কি লেখা আছে, যে এখানে লেখা আছে যে গত 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস রিপোর্ট প্লাস এক্সক্লুসিভ সাজেশন প্লাস সামারি, পদার্থবিজ্ঞান প্রথম পত্র ভেক্টর। আমি একটা অধ্যায় দেখালাম, এইরকম তোমার টোটাল ফিজিক্সের কয়টা অধ্যায় আছে? ফিজিক্সের 21টা, তোমার হচ্ছে ম্যাথের 20টা, তারপরে তোমার হচ্ছে ম্যাথের গেল, কেমিস্ট্রির হচ্ছে 10টা, আর বায়োলজির হচ্ছে 24টা। সবগুলো অধ্যায়, মোট 75টা অধ্যায়ের তুমি এইভাবে অ্যানালাইসিস আমি তোমাকে দিয়ে দিতে পারবো। পিডিএফ আমার কাছে করা আছে, এটা আমারই নিজস্ব বই, আমি তোমাদের জন্য ফ্রি করে দিয়েছি 26 ব্যাচের জন্য।
দেখো এখানে আমি কিভাবে করছি, টাইপ 7টা টাইপ আছে, 7টা টাইপ করলে তোমার আর কিছু লাগবে না, এই 7টা টাইপের ভিতর থেকে আসবে। কত সালে বোর্ডে কি কতবার আসছে ইচ অ্যান্ড এভরিথিং। এই সাজেশন শিট কেন তোমার জন্য আলাদা, দেখো এই দেখো আমি এখানে আলাদাভাবে বোর্ড ভিত্তিক আলাদা অ্যানালাইসিসও দিয়েছি, যা বাংলাদেশের দ্বিতীয় কোথাও নাই। ঠিক আছে, দ্বিতীয় কোথাও দেখাতে পারবে না যে বিগত 10 বছরের প্রশ্ন এইভাবে তোমার বোর্ড ভিত্তিক আলাদা আলাদা সাজেশন দেওয়া আছে। সংক্ষিপ্ত সারসংক্ষেপে ঢাকা বোর্ডের দেখো 7 নাম্বার টাইপ থেকে তোমার প্রশ্নই হয়নি বিগত 10 বছরে। তোমার এই যে তোমার 26 সালে এটাও প্রশ্ন হবে না, আমি 100% সিওরিটি দিয়ে লিখে দিচ্ছি। তাহলে তোমার প্র্যাকটিস করার দরকার আছে বোর্ড পরীক্ষার আগের দিন? এখন প্র্যাকটিস করতে পারো, বাট বোর্ড পরীক্ষার আগের দিন তো করার দরকার নাই, তাই না? তো সেম টু সেম ভাবে তুমি কোন টাইপগুলো আগে করো, দেখো 5 স্টার বা 6 স্টার টাইপ, সেটা হচ্ছে 6 নাম্বার টাইপ, ডট গুণন ক্রস গুণন, নদী নৌকার ম্যাথ, এই দুইটা থেকে আসবে 100% শিওর ঢাকা বোর্ডে। ঠিক আছে, 26 সালে দেখো তুমি 25 সালে ঢাকা বোর্ডে আসছে, 26 সালেও আসবে ইনশাল্লাহ, 16 সালে আসছে, 17 সালে আসছে, 19 সালে আসছে, এবং তোমার 25 সালে আসছে, 26 সালেও ইনশাল্লাহ আসবে। এইভাবে বলে দেওয়া যায়, এইভাবে প্রত্যেকটা বোর্ড, রাজশাহী বোর্ড দেখো, কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড, প্রত্যেকটা 9টা বোর্ডের জন্য এরকম সাজেশন তৈরি করা দিয়েছে। এবং লাস্টে 2025 সালের রিসেন্ট যে ইয়ার, তোমাদের আগের ইয়ার তো 2025 সাল, তো 2025 সালের বোর্ড ভিত্তিক একটা অ্যানালাইসিস আমি এখানে করে দিয়েছি। দেখো কুমিল্লা বোর্ডে কয়টা প্রশ্ন আসছে, যশোর বোর্ডে কয়টা আসছে, ঢাকা বোর্ডে কয়টা আসছে, সবগুলো দেওয়া আছে। এবার কোন কোন টাইপ থেকে আসছে সেটাও দেওয়া আছে। এর থেকে বেস্ট আর কি চাও ভাই? তুমি জাস্ট কমেন্ট করো যে তোমার কোন কোন পিডিএফ লাগবে বা কোন কোন কি লাগবে, জাস্ট কমেন্টে ইন্টারেস্টেড লিখে তারপরে তুমি কমেন্ট করে দাও যে ভাই আমার এই প্রয়োজন, আমি ইনশাল্লাহ সেগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো তোমাকে। এবং প্রথম কমেন্টে দেখবা যে পিন করে দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, ওখানে জয়েন করে যাবা, তাহলে তোমার এইগুলোর পিডিএফ ওখানে সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে। ঠিক আছে, ওখান থেকে তুমি পেয়ে যাবা। ওকে ওকে, তাহলে এবার আমরা আবার চলে আসি। এইভাবে গেল, তুমি হচ্ছে বিগত 5 থেকে 7 বছর, বাট আমি বলবো যে নেক্সট মানে আগের 10 বছরের কোয়েশ্চেন সলভ করা বেটার তোমাদের জন্য। ওকে, তারপর তুমি দেখো যে এখানে চলে আসবা যে আমাদের রুল নাম্বার 5 কি, সঠিক নিয়ম। ঠিক আছে, সঠিক নিয়মে অ্যানালাইসিস অনুযায়ী বোর্ড কোয়েশ্চেন 3বার করে সলভ করতে হবে। এখানে একটা কথা, সাপোজ টাইপ 1-এ তোমার 20টা কোয়েশ্চেন আসে। ঠিক আছে, সাপোজ ভেক্টর সলভ করতেছো, ভেক্টরে টাইপ 1-এ দেখলা যে 20টা কোয়েশ্চেন আসে, তোমাকে কি করতে হবে যে সাপোজ 1 নাম্বার কোয়েশ্চেন, 2 নাম্বার কোয়েশ্চেন, 3 নাম্বার কোয়েশ্চেন, এইভাবে করতে 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 তো 20টা কোয়েশ্চেন আসে, তাই না? টাইপ 1-এ, ভালো কথা। এইবার তুমি দেখলা যে এই যে 1 নাম্বার কোয়েশ্চেনটা, এইটা হচ্ছে তোমার একটা সিকিউ, তাই না? একটা সিকিউ, এই সিকিউটা তোমাকে 3বার সলভ করতে হবে। 3বার, কতবার? 3বার। এখন 3বার সলভ করতে হবে, এখানেও কাহিনী আছে। 3বার শুধু এমনি এমনি করলেই হবে না, 3বার সলভ করার মধ্যে একবার দেখে দেখে করতে হবে। প্রথমে একবার সুন্দর করে বুঝে নিবা যে কি কি আছে, ও এই সূত্র অ্যাপ্লাই করতে হবে, ও এইভাবে করতে হবে, ঠিক আছে। এইবার দেখে দেখে একবার সুন্দর করে তোমার রাফ খাতায় করলা, কিন্তু দ্বিতীয়বার এবং তৃতীয়বার তোমার সুন্দর করে লেখার দরকার নেই। এ ভাই, টির সূত্র, T1-এর সূত্র এইটা বসাবো, T2-এর সূত্র এইটা বসাবো, বসাইলে আমার এখানে একটা উত্তর আসবে, এখানে একটা উত্তর আসবে। এবার আমি বলবো যে T1 হচ্ছে বড় আর T2 হচ্ছে ছোট, তাহলে আমার এই শর্ত অ্যাপ্লাই হবে। এইভাবে মানে প্রথম একবার তুমি ভালোভাবে বড় করে তুমি ফুল ক্যালকুলেশন করবা খুব সুন্দর করে, তোমার ব্রেনে সেভ হয়ে গেল। পরে 2বার তুমি এইভাবে প্র্যাকটিস করবা, কিন্তু মাস্ট বি তোমাকে 3বার সলভ করে যেতে হবে এক একটা কোয়েশ্চেন। এইটাও 3বার করতে হবে, এইটাও 3বার করতে হবে, এইভাবে 20টা প্রশ্ন 3বার করে যেতে হবে টাইপ 1-এর। হ্যাঁ, একটু সময় লাগবে, বাট সময় লাগলেও পরীক্ষার হলে যে দেখবা যে সবই কমন, সবই পারো, সব কিছুই তোমার পুরো 100তে 100 তোমার ফিজিক্সে, এইভাবে প্র্যাকটিস করলে মাথা ঢুকছে। কিন্তু তুমি যদি হচ্ছে একবার প্র্যাকটিস করে যাও বা 2বার প্র্যাকটিস করে যাও, তুমি দেখবা যে পরীক্ষার হলে কমন আসতেছে 100%, ঠিক আছে, কিন্তু তুমি উত্তর করতে পারতেছো না, অর্ধেক ক্যালকুলেশন করার পরে তোমার আর অর্ধেক মনে নাই। ঠিক আছে, এই জন্য খেয়াল রাখবা যেন অবশ্যই তোমার 3বার করে এক একটা প্রশ্ন সলভ করা হয়। ঠিক আছে, ওকে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, কিন্তু কমেন্টে জানাতে ভুলবা না। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা। এবং তোমার যদি পার্সোনালি কোনো মতামত থাকে এবং এর পরবর্তীতে তুমি কোন সাবজেক্টের এই ধরনের ভিডিও চাচ্ছ, অবশ্যই আমাকে কমেন্টে জানাই দিবা। আমি ইনশাল্লাহ সামনের ভিডিওতে আগামীকালকে তোমার ওইটা আপলোড করে দেওয়ার চেষ্টা করবো। এবং অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখবা চ্যানেলটাকে নিত্য নতুন এমন ভিডিও পাওয়ার জন্য। ওকে, তো চলো 6 নাম্বার রুলে চলে আসলাম। এখানে হচ্ছে রাফ খাতার শেষ লাইন পর্যন্ত তোমাকে ক্যালকুলেশন করার অভ্যাস করতে হবে। ওই যে বললাম যে প্রথম একবার ফুল ক্যালকুলেশন করবা, তোমরা কি করো, ওই একবার যে ফুল ক্যালকুলেশন না করে তুমি করো কি, যে বাসায় পড়ার সময় অনেক স্টুডেন্ট অর্ধেক ম্যাথ করে বাকিটা পারবো, এই টি সূত্র বসাবানে তো, টি সূত্র বসায় তো হয়ে যাবে না, প্যারা নাই, আমি এখন করবো না, পরীক্ষার হলে পারবা না। ভাই, পরীক্ষার হলে যায় তোমার ক্যালকুলেশন গুলাই যায়। এই জন্য সম্পূর্ণ প্রথম 3বার তোমাকে করতে বলেছি না,
এই 3বারের মধ্যে প্রথম একবার তোমাকে সম্পূর্ণ একেবারে ফার্স্ট লাইন থেকে লাস্ট লাইন উত্তর পর্যন্ত তোমাকে ক্যালকুলেশন করে সলভ করতে হবে। তারপরে 2বার তুমি ওই মানে জাস্ট এই সূত্র তুমি লিখে দিয়ে হলেও হচ্ছে বা সমান সমান দিলেও হচ্ছে, কোনো সমস্যা নেই। কিন্তু প্রথম একবার তোমাকে ফুল ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? মাথায় ঢুকছে সবার? ওকে, এইবার আমরা রুল নাম্বার 7-এ চলে আসি। সেটা হচ্ছে সঠিক চ্যাপ্টারের পেছনে সময় নষ্ট, কঠিন চ্যাপ্টারের পেছনে সময় নষ্ট না করা। কঠিন চ্যাপ্টারকে ইগনোর করতে হবে, স্কিপ করার প্রবণতা তোমার মধ্যে নিয়ে আসতে হবে, স্কিপ করার প্রবণতা নিয়ে আসতে হবে। কারণ কি, স্কিপ বলতে আমি একেবারে ছেড়ে দিতে বলতেছি না। প্রথমে সবসময় আমাদের পড়া শুরু করতে হয় কী দিয়ে জানো? সহজ জিনিস দিয়ে। সহজ জিনিস, তুমি যখন সহজ কিছু দিয়ে পড়া শুরু করবা দেখবা যে তোমার কাছে ওই জিনিসটাই টোটালি সহজ লাগতেছে। তোমরা যখন কোনো সাবজেক্ট নিয়ে পড়তে বসবা তুমি চেষ্টা করবা যে সব থেকে সহজ জিনিস দিয়ে শুরু করার। বা তুমি সাপোজ এখন সন্ধ্যার সময় পড়তে বসছো, তোমার বাংলা পড়তে ভালো লাগতেছে না, তোমার ইংলিশ পড়তে ভালো লাগে, তুমি ইংলিশ দিয়ে শুরু করো পড়াটা। তুমি শুরু যখন সবারই ভালো হয়, গোড়ায় গলদ হওয়া যাবে না, গোড়ায় গলদ হলেই সমস্যা। শুরু সবসময় ভালো করতে হবে, শুরু ভালো করলেই তোমার বাজিমাত। ওকে, শুরু যদি ভালো হয় তাহলে দেখবা পড়তে মন চাচ্ছে, কিন্তু শুরু যদি কঠিন হয়ে যায়, হ্যাঁ ভালো লাগতেছে না, পরে পড়বো, এরকম হয়, ঠিক আছে? তো স্মার্ট সিলেকশন তোমাকে করতে হবে। এখন তোমার কথা হচ্ছে ভাইয়া আমি তো অধ্যায় ভিত্তিকভাবে সিলেকশনই করতে পারি না যে কোন অধ্যায় অ্যান্সার করবো আর কোন অধ্যায় করবো না। সেটার জন্য আমার প্ল্যান বি আছে, তোমাদের ভাইয়া সবসময় প্ল্যান বি রাখে। দেখো এখানে প্ল্যান বি কি রেখে দেখেছি, দেখো এখানে প্ল্যান বি হচ্ছে এইভাবে রেখে দিয়েছি যে পদার্থবিজ্ঞান প্রথম পত্র। ওকে, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের মধ্যে দেখো যে এখানে তোমার হচ্ছে আমি প্রত্যেকটা সিলেবাস সুন্দর করে দেওয়া আছে। এখানে তুমি একটা জিনিস খেয়াল করো যে সুন্দর করে সিলেবাস এখানে দেওয়া আছে, এবং তার পাশাপাশি এটা হচ্ছে গাইডলাইন পিডিএফ, সাবজেক্ট ভিত্তিক গাইডলাইন পিডিএফ। তোমার যদি এই পিডিএফটা প্রয়োজন হয়, এখানে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি প্লাস ম্যাথ সবগুলোই আছে কিন্তু। তো এইটা যদি প্রয়োজন হয় ফ্রিতেই ভাই, কোনো টাকা পয়সা নিচ্ছি না, যদি এটা তোমার প্রয়োজন হয় তো জাস্ট আমাকে কমেন্টে জানাবা যে ভাই সাবজেক্ট ভিত্তিক গাইডলাইন পিডিএফটা আমাকে একটু দেন, ইন্টারেস্টেড আমি, আমার জাস্ট দেন, আমি ইনশাল্লাহ তোমাকে কমেন্টে দিয়ে দিব ড্রাইভ লিঙ্ক। ওকে, তো এখানে তোমার 100% অ্যাকিউরেসি, মানে এই অধ্যায় থেকে মাস্ট বি প্রশ্ন আসবে এবং এখান থেকে প্রশ্নগুলো সহজ আসবে এবং এখান থেকে উত্তর করাও সহজ, সময় কম খাবে। আর এইগুলো থেকে উত্তর করা কঠিন এবং একটু সময় বেশি খাবে। পারবা না এইটা না, পারবা না এইটা না, তোমার যদি ভালো পারো তুমি অ্যান্সার করো, সমস্যা নেই, কিন্তু এগুলো থেকে অ্যান্সার করা একটু কঠিন এবং সময় বেশি খায়। ওকে, তো এইগুলো দেখো তোমার হচ্ছে ভেক্টর, নিউটনীয় বলবিদ্যা, কাশক্তি ক্ষমতা, মহাকর্ষ বিকর্ষ, তারপর আদর্শ গ্যাস, এগুলো থেকে খুবই সহজ প্রশ্ন আসে এবং ইজিলিভাবে অ্যান্সার করা যায়, এবং এই কটা অধ্যায় করে গেলে এনাফ। তো যাদের একটু সিলেবাস কম শেষ হয়েছে তারা এইগুলো দেখতে পারো, ঠিক আছে? এইভাবে প্রত্যেকটা গঘা কীভাবে করবা, ফিজিক্সের, কেমিস্ট্রি সবগুলো এই সুন্দর করে সাজানো আছে, ঠিক আছে? এই যে উচ্চতার গণিতও সুন্দর করে সাজানো আছে। তো পিডিএফটা প্রয়োজন হলে জাস্ট আমাকে বইলো, আমি ইনশাল্লাহ দিয়ে দিব। তাহলে তোমার এখানে দেখো যে তোমার চ্যাপ্টার সিলেকশন এইটাও আমি করে দিচ্ছি, তোমার কষ্ট করা লাগতেছে না, তুমি জাস্ট শুধু পড়াশোনা করো, পড়াশোনা করো, পড়াশোনা করো, আর কিছুই না। কি লাগবে শুধু আমাকে কমেন্টে জানাও, ইনশাল্লাহ আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওকে, তারপরে তুমি চলে আসো যে রুল নাম্বার 8, সেটা কি, যে মূল বই। এখন তুমি বলবা যে ভাই 7টা নিয়ম বলছিলেন, এখন 8টা 9টা নিয়মে চলে যাচ্ছেন কেন? আমি 7টা নিয়ম কিন্তু আমাদের অল শেষ, কিন্তু তোমাদের আমি বললাম না যে 2টা 3টা নিয়ম এক্সট্রা যাইতে পারে, প্রথমেই বলে দিলাম সেইটা জাস্ট তুমি দেখো যে 8 নম্বর নিয়মটা কি, মূল বই রিডিং বন্ধ করতে হবে আপাতত। ভাই যাদের মূল বই খুব ভালো করে পারো, খুব ভালো পারো, তাদের বিষয় আলাদা, খুব ভালো পারো তারা পড়তে পারো চাইলে, সমস্যা নেই। কিন্তু তুমি আগে কখনো মূল বই ছুঁয়ে দেখো নাই, তোমার এখন নতুন করে মূল বই ছুঁয়ে দেখার টাইম নাই ভাই, আগে শেষ হয়ে গেছে, এখন দরকার নাই, এখন আর মূল বই ছুঁয়ে দেখার দরকার নেই। তোমার এসএসসি শেষ হবে অ্যাডমিশনের জন্য, তখন তুমি মূল বই পড়তে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এখন আপাতত যাদের মূল বই পড়া আছে তারা পড়তে পারো, যাদের মূল বই পড়া নেই তাদের দরকার নেই। ওকে, এবং পিয়াল ভাইয়ের থিওরি শিট ফলো করতে হবে। এখানে আমার যে থিওরি শিট আছে এই থিওরি শিট ফলো করতে হবে। তুমি যদি তোমার থিওরি শিট প্রয়োজন হয় তুমি থিওরি শিট লিখে কমেন্টে জানিও, ইনশাল্লাহ আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? থিওরি শিট আছে আমার ফিজিক্সের, তারপরে হচ্ছে কেমিস্ট্রি, তারপরে হচ্ছে বায়োলজির, এইগুলো থিওরি শিট কি 10টা থেকে 15টা রাইটারের যে তোমাদের মূল বই আছে না, এই মূল বই দেখে তৈরি করা। সাপোজ 1 নাম্বার পেজ থেকে ধরো 10টা লাইন গুরুত্বপূর্ণ, সেই 10টা লাইন তোমাকে এই থিওরি শিটের মধ্যে দেওয়া আছে, আমার এই থিওরি শিটের মধ্যে, এটাও আমার একটা বই, ঠিক আছে? এই থিওরি শিটের মধ্যে দেওয়া আছে, এবং এই 10টা লাইন তোমার যদি আসে, থিওরি থেকে প্রশ্ন আসে তোমার, তাহলে এই 10টা লাইনের মধ্যে থেকে আসবে, ওই পেজ থেকে আসলে, বুঝতে পারছো? যাক গেল। তারপরে 9 নাম্বার রোল কি, 9 নাম্বার রোল আছে সব কিছু শেষ করার পর একটা চোখ বলানোর রিভিশন তোমাকে দিতে হবে। ভাই রিভিশন না দিলে হয়, তুমি সাপোজ একজন বিসিএস ক্যাডার হয়েছে, একজন বিসিএস ক্যাডার হয়েছে, তারে এখন যা ধরবা সে সব পারবে, অল কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারবে। তুমি একটা বছর পর, জাস্ট একটা বছর পর তুমি তাকে প্রশ্ন করে দেখো, সে প্রায় 50% কোয়েশ্চেনের অ্যান্সারই করতে পারবে না। কারণ কি, তার প্র্যাকটিস নাই।
1 বছর ধরে সে প্র্যাকটিস করেনি এই জন্য, ঠিক আছে? সে ভুলে গেছে, সে পারতো না না, সে পারতো, তার কাছে জানে, সে জানে যে এইটা আমি সলভ করছি, কিন্তু সে ভুলে গেছে, ভুলে যাওয়ার কারণে সে অ্যান্সার করতে পারবে না। আমি জাস্ট উদাহরণ দিলাম ভাই, আমার তো নিজেরই যোগ্যতা নাই বিসিএস এর জন্য। ওকে, যাই হোক। তো এই যে বিষয়গুলো তোমাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তারপরে দেখো, এবং লাস্টে একটা কি, সব কিছুই শেষে সৃষ্টিকর্তার ইবাদতটা করতে হবে। ভাই তুমি সব রুলস 1 থেকে তুমি রুলস 9 পর্যন্ত একেবারে, এই বাংলা ইংলিশ হয়ে যাচ্ছে, মানে নিও, সব কিছু তুমি অল ক্লিয়ার করলা, সব পারো, পরীক্ষার দিন তুমি অসুস্থ বলো, এই অসুস্থতা বা সুস্থতা এটা আল্লাহর হাতে না? এই জন্য তোমাকে আল্লাহর ইবাদত অবশ্যই করতে হবে, তোমার সৃষ্টিকর্তার ইবাদত করতেই হবে, যাতে আল্লাহ তোমাকে সুস্থ রাখে এবং তুমি ভালো করে পরীক্ষাটা দিয়ে আসতে পারো, ঠিক আছে? মাথায় রাখতে হবে, তুমি 1 থেকে 9 পর্যন্ত করলা, বাট আল্লাহর ইবাদত করলা না, তার কোনো রকমই আল্লাহর কোনো কিছুই শুনতেছো না, ইসলাম অনুযায়ী তুমি চলতেছো না, তুমি যতই যা করো না কেন, দিন সে দেখবা যে তুমি পরীক্ষার আগের দিন অসুস্থ। এই জন্যই ম্যাক্সিমাম পোলাপান পরীক্ষার আগের দিন কিন্তু অসুস্থ থাকে, এই জন্য এটা মাথায় রাখতে হবে। এটা ক্ষুদ্র জিনিস হইলেও তোমার কিন্তু খুবই বড় একটা রোল প্লে করে তোমার রেজাল্টের পিছনে, আল্লাহর ইবাদত করা, এটা মাথায় রাখতে হবে তোমাকে অবশ্যই। এইবার লাস্টে সামারি বলি। লাস্টে সামারি হচ্ছে তোমাকে এই যে প্রথম 7টা বললাম না, আর এর সাথে তোমার যে রিভিশনটা এইটা দিতে হবে। এইটা দিলে ভাই তোমার অল ডান, এবং তোমার 192+ মার্ক তুমি এখান থেকে ইজিলি গেইন করতে পারবা, ঠিক আছে? আমার 192+ মার্ক ছিল, তোমার ইনশাল্লাহ থাকবে, বুঝতে পারছো? আর যদি যে কোনো রিলেটেড, মানে পড়াশোনা রিলেটেড যে কোনো সমস্যা হলে আমার সাথে শেয়ার করবা, যে ভাইয়া হচ্ছে আমার এরকম এরকম সমস্যা হচ্ছে, আমি কি করতে পারি, ইনশাল্লাহ আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব। কমেন্টে আমি মনে হয় প্রত্যেকটা কমেন্টেরই রিপ্লাই দিই, এমন কেউ বাংলাদেশে নাই যে প্রত্যেকটা কমেন্টের বসে বসে রিপ্লাই দেয়, আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিই। তুমি কমেন্ট করেই দেখো যে তোমার রিপ্লাই করি না কিনা, তুমি সমস্যা বলেই দেখো যে তোমার সমস্যার সমাধান করি কিনা, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবা, আর অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্টে জানাবা যে পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও চাও, কোন সাবজেক্টের উপর, এই ধরনের ভিডিও কি তুমি অন্য সাবজেক্টের উপর চাও কিনা। তোমাদের যদি রেসপন্স ভালো থাকে, তাহলে ইনশাল্লাহ আমি আগামীকালকে আবার এই যে সময় এই ভিডিওটা আপলোড হয়েছে ঠিক সেম সময় তোমাকে আরেকটা ভিডিও আপলোড করে দিব। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম।